2026 সালের প্রথমার্ধে বিশ্ব সাক্ষী হয়েছে এক বিরল আন্তঃমহাদেশীয় সম্পর্ক বিচ্ছেদের ঘটনায়। আপাত দৃষ্টিতে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দুটি মহাদেশের সম্পর্কে বড় ফাটল দেখা দিয়েছে। যুদ্ধ হয়েছে ইরান, ইসরায়েল, আমেরিকার মধ্যে। অন্যদিকে বের হয়ে এসেছে ইউরোপ আমেরিকার সম্পর্কের ফাটলের দগদগে ক্ষত। ইরান ও আমেরিকার যুদ্ধ ইউরোপ আমেরিকার সম্পর্কের এমন কিছু অপ্রিয় সত্য সামনে এনেছে যা সাধারণ কূটনৈতিক শিষ্টাচারের আড়ালে ঢাকা থাকে। এই দ্বন্দ্ব মূলত দেখিয়ে দিচ্ছে যে আটলান্টিক মহাসাগরের দুই পারের মিত্রদের পথ এখন আর আগের মতো এক নয়। 2003 সালে ইরাক যুদ্ধের চেয়ে 2026 সালের ইরান যুদ্ধের পরিস্থিতি ইউরোপের কাছে ভিন্ন। তখন ইউরোপ বিভক্ত ছিল, কিন্তু এখন তারা মানসিকভাবে অনেক বেশি ঐক্যবদ্ধ থাকা সত্ত্বেও কোনো সম্মিলিত পদক্ষেপ নিতে পারছে না। এর অন্যতম কারণ হলো ইউরোপের ডানপন্থী রাজনীতি উত্থান, যা ওয়াশিংটনের জাতীয়তাবাদী ভাবধারার সঙ্গে মিলে যাচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধের উত্তাপ কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্বজুড়ে ছড়াতে শুরু করেছিল। তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় থমকে গিয়েছিল কখনোই না থামা তেলবাহী বিশাল ট্যাঙ্কারগুলো, আর বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হওয়ার ইঙ্গিত দিচ্ছিল। এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী মুক্ত করতে ইউরোপীয় মিত্রদের সামরিক সহায়তা চাইলেও তারা সাড়া দেননি। তারা তখন নীরবে জ্বালানি সংকট ও আসন্ন অর্থনৈতিক মন্দার চাপ সামলানোর প্রস্তুতি নিচ্ছিলেন। উদ্ভূত পরিস্থিতি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে গত 3 মার্চ জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের হোয়াইট হাউস সফর। মার্কিন ও ইসরায়েলি হামলার ঠিক 3 দিন পরই ট্রাম্পের পাশে নিশ্চুপ বসেছিলেন জার্মানির চ্যান্সেলর মার্জ। এই দুই বিশ্লেষক এটিকে ইউরোপীয় ঐক্যের জন্য এক বড় ধাক্কা হিসেবে দেখছেন। বিশেষ করে জার্মান চ্যান্সেলরকে পাশে বসিয়ে ট্রাম্প যখন স্পেনের মতো একটি ইউরোপীয় মিত্র দেশের সমালোচনা করছিলেন, কারণ স্পেন তাদের সামরিক ঘাঁটি ব্যবহারে বাধা দিয়েছিল, তখন মার্জের নীরবতা ছিল স্পেনের পিঠে ছুরিকাঘাতের শামিল। অনেকের মতে 2025 সালে ইউরোপ ভুল পথ বেছে নিয়েছিল। আমেরিকার সঙ্গে সমমর্যাদার অংশীদার হিসেবে দর কষাকষি করার বদলে ইউরোপ তখন অনেকটা অবলীলায় বর্ষতার শিকারের ভঙ্গি গ্রহণ করেছিল। কিন্তু 2026 সালের জানুয়ারিতে গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপ যেভাবে রুখে দাঁড়িয়েছিল তা ছিল তাদের ঘুরে দাঁড়ানোর একটি গোল্ড স্ট্যান্ডার্ড বা আদর্শ উদাহরণ। তবে ইরান সংকট সেই অগ্রযাত্রাকে থামিয়ে দিয়েছে। ইউরোপ এখন বুঝতে পারছে ট্রাম্পের সামনে নতজানু হলে কেবল অপমানই জুটে, কিন্তু যখন তারা শক্ত হয়ে দাঁড়ায়, যেমন স্পেন বা গ্রিনল্যান্ড ইস্যুতে, তখন ট্রাম্প পিছিয়ে যেতে বাধ্য হন। জার্মানির চ্যান্সেলর মার্জের অবস্থান নিয়ে স্পেনের রাষ্ট্রপ্রধান নাতালি তোচ্চি বলেন, এই মুহূর্তের বিড়ম্বনা কেবল ইউরোপের বর্ষতার শিকার ছিল না, বরং এটি ছিল ইউরোপের নিজের সঙ্গে নিজের বিশ্বাসঘাতকতা। ট্রাম্প যখন পাশে বসে অন্য একটি ইউরোপীয় দেশের সমালোচনা করছিলেন, তখন মার্জের নীরব থাকাটা ছিল আসলে নিজের মিত্রের পিঠে ছুরিকাঘাত করার মতো। ইউরোপের কৌশল নিয়ে অনেক বিশ্লেষক এটি মন্তব্য, ইউরোপ আসলে সুপার পাওয়ার হতে চায় না, তারা কেবল তাদের নিজেদের গণ্ডিতে স্থিতিশীলতা চায়। কিন্তু ইরান সংকট তাদের সামনে এক বড় অনিশ্চয়তা সৃষ্টি করেছে। তারা এখন বুঝতে পারছে ডোনাল্ড ট্রাম্পের তোষামত করা বা তার সামনে হাঁটু গেড়ে বসে থাকা আসলে কোনো দীর্ঘমেয়াদী সমাধান নয়। ইউরোপ এখন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে আমেরিকার নিরাপত্তা বলের প্রয়োজনীয়তা, অন্যদিকে ট্রাম্পের জবরদস্তিমূলক নীতি। এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে ইউরোপকে বেছে নিতে হবে, তারা কি ওয়াশিংটনের আজ্ঞাবহ হয়ে থাকবে, নাকি একটি স্বাধীন বৈশ্বিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে। ইউরোপের সামনে এখন দুটি পথ খোলা। হয় তারা ট্রাম্পের প্রতিটি অন্যায় আবদারে হ্যাঁ বলবে এবং নিজেদের নীতি বিসর্জন দেবে, অথবা তারা স্পেনের মতো সাহসী অবস্থান নিয়ে নিজেদের কৌশলগত স্বায়ত্তশাসন প্রমাণ করবে। বিশ্লেষকরা বলছেন, ইউরোপ যদি নিজেদের মূল্যবোধ এবং আন্তর্জাতিক আইন রক্ষা করতে না পারে, তবে বিশ্ব রাজনীতিতে কেবল একটি প্রান্তিক শক্তি হিসেবে টিকে থাকবে। সহজ কথায় বলতে গেলে ইরান আমেরিকা যুদ্ধ বা উত্তেজনা ইউরোপকে একটি আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। সেই আয়নায় ইউরোপ দেখতে পাচ্ছে যে তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হলেও কৌশলগতভাবে তারা এখন একটি পঙ্গু শক্তি, যারা নিজেদের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা রাখে না। ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের সুদীর্ঘ মিত্রতায় ফাটল এখন স্পষ্ট। ইরান যুদ্ধের অর্থনৈতিক ক্ষত যখন আরও গভীর হবে, তখন ইউরোপের দেশগুলোর ঐক্য টিকে থাকবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। তোষণ নীতি নাকি কৌশলগত স্বায়ত্তশাসন, ইউরোপের এই সিদ্ধান্তের উপর নির্ভর করছে আগামী কয়েক দশকের বিশ্ব ব্যবস্থা। আমেরিকার সঙ্গে তাদের এই ডিভোর্স শেষ পর্যন্ত বাস্তব রূপ নেয় কিনা তার সময়ই বলে দেবে।
We warned Iran not to make any আপনার কি মনে হয় এই অপ্রিয় সত্যগুলো জানার পর ইউরোপ কি সত্যিই আমেরিকার প্রভাব থেকে বেরিয়ে আসার জন্য কোনো বৈপ্লবিক পদক্ষেপ নিতে পারবে?